হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামস লার্নিং। আজকে তোমাদের নতুন হিস্টোরি একটা ভিডিওতে পার্ট 1 যেটা হয়ে গেছিলো তার পার্ট 2টা আমি দিতে চলেছি। আগের দিন সময় হয়ে উঠতে পারিনি বলে অর্ধেকটা দিয়েছিলাম, আজকে বাকি অর্ধেকটা দেখে নাও তোমরা, ঠিক আছে? যে রথ চালাতো তাকে কি বলা হয়? কোন কোন যুগের কথা বলছে এটা? সেটা হচ্ছে এখানে সুতা বলা হয়। যে রথ চালাতো তাকে কি বলা হতো? প্রাচীন যুগে যে রথ চালায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুতা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বিদ কথাটির অর্থ কী? বিদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে? তোমরা বলো না জ্ঞানবিদ, তারপরে এরকম কতগুলো কথা বলো এরকম, তা সেক্ষেত্রে বিদ কথাটা হচ্ছে জ্ঞান থেকে, ঠিক আছে? আচ্ছা, এর অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট প্রশ্ন দেখো, বিষ্ণু পুরাণ থেকে কিসের বর্ণনা পাওয়া যায়? এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে বিষ্ণু পুরাণ থেকে এই বর্ণনা পাওয়া যায়। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে কি, প্রাচীন ঐতিহাসিক ভূগোলে রত্নাকর বলতে কি বোঝাতো? মানে রত্নাকর মানে হচ্ছে বলতে কি বোঝাতো, সেটা হচ্ছে ভারত মহাসাগরকে আগে ভূগোলের মধ্যে রত্নাকর নামে বলতো। পরের প্রশ্ন দেখো, তারপরে উপনিষদ যার জন্য মানে উপনিষদ যার অন্য নাম বন্দনা, ঠিক আছে, কটি বিভাগে বিভক্ত সেটা হচ্ছে 108 ভাগে। এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই? মানে এই জায়গাটা রামায়ণ এবং মহাভারতের মধ্যে কোনো জায়গাতে উল্লেখ নেই, সেটা হচ্ছে কৌশম্বী নামক জায়গা। ওকে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রশ্নটা। তারপরে দেখো, মহাভারতের যুদ্ধ সম্ভবত কোন সময়ে হয়েছিল? এটা হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে প্রশ্ন দেখো, যে মৃতাক্ষরা কার লেখা? এটা হচ্ছে তোমার বিজ্ঞানেশ্বরের লেখা হচ্ছে। শাস্ত্রজ্ঞ তোমাদের বলা দরকার নেই, যদি না মনে থাকে তোমরা বিজ্ঞানেশ্বর লিখতে পারো। মৃতাক্ষরা লিখেছে বিজ্ঞানেশ্বর। তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন লোকেদের কাছে কোন প্রাণী পরিচিত ছিল? প্রাচীন লোকেদের কাছে কোন প্রাণী পরিচিত ছিল কী হিসাবে? সিংহ, ঠিক আছে? এটা এই সিংহ আদিমকাল থেকে এদের কাছে পরিচিত হয়ে এসছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, একটু দাঁড়াও, ওয়েট করো, লোড নিচ্ছে। দেখো, পুরাণের সংখ্যা কয়টি আছে? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রশ্ন বেশ। তারপরে কোন দেবতা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে অশ্বিন, ঠিক আছে? সূর্যের সঙ্গে সম্পর্কিত দেবতা তিনি। পরের প্রশ্ন দেখো, মগধের কোন রাজা তার রাজধানী গিরিব্রিজ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেন? এটা হচ্ছে কালাশোক। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা সামনে যে যারা ক্লার্কশিপ অ্যাপ্লাই করে দিয়েছো অলরেডি, এইসব পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং একটু কেয়ারফুলি সহকারে দেখো প্রশ্নগুলো, ঠিক আছে? কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসেবে বর্ণনা করেছেন? কোন গ্রন্থের মধ্যে সেটা জানতে চাইছে। এটা হচ্ছে বুদ্ধচরিত। তোমরা সবাই জানো যে বুদ্ধচরিত বাণভট্টের লেখা, কিন্তু এর মধ্যে তাকে গৌতম বুদ্ধকে কী হিসাবে পরিচিত দিয়েছে? জ্ঞান ও দয়ার সাগর হিসেবে পরিচিত দিয়েছে। সেইটা তোমাদের একটু জেনে নাও, আজকে নতুন ইনফরমেশন তোমাদের আমি দিলাম। পরে দেখো, অনুব্রত কারা সমর্থন করতেন? ঠিক আছে, এটা হচ্ছে কি, জৈনরা অনুব্রত সমর্থন করতেন এরা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, যে হর্ষবর্ধনের সময় বিশাল ধর্ম সম্মেলনের আয়োজন হয়েছিল, সেটা কোথায়? এটা হচ্ছে প্রয়াগে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের যে ধর্ম সম্মেলন আছে না, সেগুলো একটু ভালো করে দেখে যেও, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, যে কোন বিখ্যাত ইন্দ্র গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? সেটা হচ্ছে কি, মিয়ান্ডার। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ইন্দ্র গ্রিক রাজা। অনেক সময় তোমাদের এমনও দিয়ে দেয় যে এর নিচের মধ্যে কোন রাজা ইন্দ্র গ্রিক, তখন সেই ক্ষেত্রে তোমাদের অপশন দিয়ে দেবে, এরকম থাকবে, তখন সেটা তোমাদের অ্যান্সার মারতে হবে মিয়ান্ডার, ঠিক আছে? তারপরে দেখো, মানে প্রশ্ন কতটা ঘুরিয়ে দিতে পারে একটা বার দেখো, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এবার হচ্ছে অষ্টম মার্ক, ঠিক আছে, কোথাকার মূল কথা? এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে আমরা এই অষ্টম মার্ক কথাটি পেয়ে থাকি। তারপরে প্রশ্ন দেখো, যে কে ত্রিরত্নের উপর গুরুত্ব দিয়েছিল? ত্রিরত্নের উপর গুরুত্ব দিয়েছিল মহাবীর, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, যে অর্থশাস্ত্রে কোন বিষয়ের উপর উল্লেখ আছে? অর্থশাস্ত্রে কোন বিষয়ের উপর উল্লেখ আছে? সেটা হচ্ছে রাষ্ট্রনীতি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ অনেকে হয়তো ভাববে যে অর্থশাস্ত্রের মধ্যে হয়তো অর্থনীতি সম্বন্ধে বলা আছে, সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্ট এর মধ্যেই টিক করবে, সুতরাং সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমার মাইনাস, রং হয়ে যাবে,
ঠিক আছে, সুতরাং একটু ভালো করে দেখে যাও প্রশ্নগুলো। তারপরে প্রশ্ন দেখো যে প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল? সেটা হচ্ছে বৎস যমুনা নদীর তীরে বিস্তার লাভ করে। মানে এই 16টা যে মহাজনপদ আছে তার মধ্যে এই বৎস কোথায় বিস্তার লাভ করে? সেটা হচ্ছে তোমার কোন নদীর তীরে? সেটা হচ্ছে যমুনা নদীর তীরে। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষে প্রথম বৈদিক অভিযান কারা করেছিলেন? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি প্রথম দরিয়াস। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই, যে প্রথম দরিয়াস ভারতবর্ষের প্রথম বৈদেশিক অভিযান চালু করেছিল। পরের প্রশ্ন দেখো যে অজাতশত্রু পিতাকে হত্যা করেছিল কার প্ররোচনায়? সেটা হবে দেবদত্ত এর প্ররোচনায় অজাতশত্রু তার নিজের পিতাকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন দেখো যে দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে প্রিয়দর্শী অশোক। ঠিক আছে, অশোকের অনেকটা তোমার টাইটেল থাকে, সেটা হচ্ছে প্রিয়দর্শী। ঠিক আছে, সুতরাং তোমরা এটাও ভালো করে জেনে নিও, দেবনাম প্রিয়। ঠিক আছে, অনেক সময় প্রিয়দর্শীও থাকে ওইসের মধ্যে, প্রশ্নের মধ্যে একটু খেয়াল রেখে এই জিনিসগুলো স্টাডি করো। তারপরে প্রশ্ন দেখো অশোকের ধর্মাশোক কেন বলা হয়? কারণ অশোক খুব ধর্ম নিয়ে খুবই মানে ধর্মপরায়ণ ছিল, তার জন্য ধর্মাশোক, ধর্ম প্লাস অশোক। কোন গ্রন্থে পাওয়া যায়? সেটা হচ্ছে সারনাথ লিপি। ঠিক আছে, সারনাথ লিপির মধ্যে ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায়? সেটা হচ্ছে সারনাথ লিপির মধ্যে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, পরে হচ্ছে যে তামিল মহাকাব্য শিলাপ্পাদিকারম কার রচিত? সেটা হচ্ছে ইলঙ্গু। ঠিক আছে, এগুলো তোমাদের কাছে অনেকটা হয়তো অড লাগতে পারে, কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো যখন একটু টাফ টাইপের থাকে তখন এগুলোই তোমাদের কাছে উল্লেখ করে দেয়, তোমাদের সেগুলো তখন মনে হচ্ছে পুরোটাই অজানা। ঠিক আছে, এইবারে তোমরা দেখো যারা পরীক্ষার জন্য পিএসসি ডাব্লিউবিসিএস দেবে, কারণ দিনকে দিন যতটাই যাচ্ছে ততটাই কম্পিটিশান হার্ড থেকে হার্ডার হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা একটু মানে একটু অড টাইপের প্রশ্ন, একটু কমন টাইপের প্রশ্ন, একটু আর তার থেকে একটু বেশি হার্ড টাইপের প্রশ্ন একটু দেখে যাও, কারণ পরীক্ষার মধ্যে কখন কী প্রশ্ন দেবে তার মানে বলাটা খুবই মুশকিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দেখো পরের প্রশ্ন যে চৈনিক ব্যবসায়ীরা কোন দ্রব্য নিয়ে ভারতে এসেছিলো? সেটা হচ্ছে বাঁশ দিয়ে। মানে ওরা বাঁশ, এই ব্যবসায়ীরা ভারতে নিয়ে এসেছিলো বাঁশ, তারপর থেকে ভারতবর্ষের মধ্যে ব্যাম্বু প্রচলন স্টার্ট হয়। পরের প্রশ্ন দেখো, ঠিক আছে, যে সত্যসাই কার রচনা? এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, যে হালা একজন সাতবাহন শাসক এর কী করেছেন? এই হালা সত্যসাই এর লেখক। ঠিক আছে তো, পরের প্রশ্ন দেখো, তারপরে জিরো কে আবিষ্কার করেন? এটা তোমরা সবাই জানো, ব্রহ্মগুপ্ত জিরো। ঠিক আছে, আর পরের প্রশ্ন দেখো যে মহারাজা ধীরাজ এই যে উপাধিটা কোন রাজাকে দেওয়া হয়? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে উপাধিটা দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো যে মৃচ্ছকটিকা গ্রন্থের রচয়িতাকে? শূদ্রাক্ষ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, শূদ্রাক্ষ। তারপরে দেখো কাকে রাজত্বকালে মহাবলীপুরম পাহাড়ে কেটে মন্দির স্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে কার রাজত্বকালে এটা? ঠিক আছে, তখন সেক্ষেত্রে অ্যান্সার যাবে পল্লব। পরের প্রশ্ন দেখো যে ডেসিমেল এর প্রবর্তক কে? ডেসিমেল এর প্রবর্তক হচ্ছে ভাস্কর। ঠিক আছে তো, পরের প্রশ্ন দেখো রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছিলেন? সেটা হচ্ছে দন্তি দুর্গ রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন। পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে যে 13 শতকে মাউন্ট আবুতে যে বিখ্যাত যে দিলওয়ারার যে মন্দিরকে স্থাপন করেছিল সে তেজপাল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এখান থেকে তোমাদের মাউন্ট আবুতে একটা দিলওয়ারা জৈন টেম্পল আছে, সেটা স্থাপন কে করেন সেটাও ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা মাউন্ট আবুতে দিলওয়ারা জৈন টেম্পল এটা একটু ভালো করে স্টাডি করে যেও, কত সালে কে প্রতিষ্ঠিত করেন, কে আক্রমণ করেন, এই বিষয়টা একটু দেখে যেও। ঠিক আছে তো, মাউন্ট আবু কোথায় অবস্থিত সেগুলো দেয় পরীক্ষায়। একটা প্রশ্ন থেকে তোমাদের অনেক প্রশ্ন বেরিয়ে গেছে এখানে দেখো। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, বিখ্যাত অভিধান লেখক অমর সিং কার সমসাময়িক ছিলেন? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কালিদাসের সমসাময়িক এই অমর সিং ছিলেন। তারপরে দেখো পরের প্রশ্ন বন্ধুরা, যে প্রাগ মধ্য ভারত জিল কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পয়সা। অর্থাৎ এখান থেকে যদি বুঝতে চাও ভালো করে প্রশ্নটা দেখো যে প্রাগ মধ্য ভারত জিল কথাটি
জিল কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল? এই পয়সা থেকে, এখান থেকে উৎপত্তি হয়েছিল জিনিসটা। তারপরে দেখো পরের প্রশ্ন, যে বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? সেটা হচ্ছে রাষ্ট্রকূট। এই রাষ্ট্রকূট বংশটা, তারপরে পল্লব বংশ, সাতবাহন বংশ, এই তিনটে জায়গার থেকে দেখে যাও, ঠিক আছে? দেখবে তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই তোমরা ক্যাচ করতে পারো পরীক্ষা ইজিলি, অল্প পড়াতে, মানে তোমাদের সাকসেস, মানে অনেকটাই সাকসেস পাবে তোমরা। সেটা পরীক্ষায় যখন প্রশ্ন অ্যাটেন্ড করবে তখনই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য তাহলে বন্ধুরা এইটুকুই রইলো। সময় পেলে তোমাদের আবার পার্ট এরকম করে তোমাদের সমস্ত কিছু দিয়ে যাব। এই প্রশ্নগুলো যেটা দিলাম সেটা যে কোনো পরীক্ষার জন্য, এনটিপিসি বলো, রেলওয়ের পরীক্ষাগুলো আছে, এএলপি বলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সিজিএল তো আছেই, ডব্লিউবিসিএস আছে, পিএসসি আছে, ঠিক আছে? এছাড়া অন্যান্য যে স্টেটের যে পরীক্ষাগুলো আসে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা আমার ইউটিউবের মধ্যে এরকম আমি কন্টিনিউ দিয়ে যাব, ঠিক আছে? তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? ভালো করে স্টাডি করো, হার্ডলি স্টাডি করো, আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, রেগুলারলি রুটিন করে তোমরা স্টাডি করতে শুরু করো রেগুলারলি, ঠিক আছে? আর মাঝে মাঝে ব্রেকআপ নেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ স্টাডির মধ্যে ব্রেকআপ নিলে ব্রেনটা ফ্রেশ হয়, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের জন্য এটুকুই।